সবাইকে স্বাগত। জেডএসএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছে প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় কঠিন সময়ে জাতীয় ঐক্য। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ অতিথি। তার সাথে পরিচয় করে দিয়ে আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার ডান পাশে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি জেডএসএম ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন মাহমুদুর রহমান না, সভাপতি নাগরিক ঐক্য। আমরা শুরু করতে চাই অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, যেটি খুবই সিগনিফিকেন্ট আসলে এই সময়ে, যেটি আসলে সবার চাওয়া ছিল। এবং সেখানে যেমনটা বলা হয়েছে যে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে, একই সঙ্গে সরকার আরও কী কী করতে পারে এই সময় ভারত বাংলাদেশের যে বাস্তবতা এখন, সে বিষয়ে কিছু দিক নির্দেশনা পরামর্শের বিষয় উঠে এসেছে। এখন রাজনৈতিক দলগুলোর তো নানা রকম মতাদর্শ আছে, হ্যাঁ, সেই জায়গাটাই এখানে যেমনটা বলা হয়েছে যে দেশের প্রশ্নে সবাই আসলে ঐক্যবদ্ধ থাকবেন। কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এখনকার যে সময় পার করছে বাংলাদেশ? ধন্যবাদ আমার সহ আলোচক যিনি এখনো আসেননি এবং আমার বক্তব্য যারা শুনছেন। দেখুন, বাংলাদেশ এমন একটা দেশ যেটাকে ধর্মীয় সম্প্রীতির দেশ বলা হয়। এখানে কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে একটা বিশ্বস্ত সম্পর্ক দীর্ঘদিন যাবৎ লালিত পালিত। কিন্তু মজার ব্যাপার হলো এই, একটা স্বার্থান্বেষী মহল প্রায় সময় আমরা দেখেছি এই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি, যে বিশ্বাস, সেটাকে বারবার আহত করার চেষ্টা করেছে, নানা অপকৌশল অবলম্বন করেছে এবং সংকীর্ণ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা তারা চলমান রেখেছে। জি, সম্প্রতি সময় বাংলাদেশের যে জিনিসটা হলো সেটা হলে 5ই আগস্টের পরে একটা স্বৈরাচারের পতন হলো এবং তারা পালিয়ে আমার প্রতিবেশী, যেটা আমাদের বন্ধু দেশ বলে আমরা দাবি করি বা আমরা মনে করি বা বিশ্বাস করি, বা তারাও আমাদেরকে তাদের বন্ধু দেশই মনে করতেন, তারা রাষ্ট্র ক্ষমতায় জোর করে থেকে, রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মানুষকে নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে। সেই রকম মানুষরা তখন সেই দেশে পালিয়ে গিয়ে অভয়ে রাজনীতি করছে, বক্তব্য দিচ্ছে এবং তাদের যে সমস্ত লোক এখানে লুকিয়ে আছে, আত্মগোপনকারী যারা, তারা প্রতিনিয়ত বিভিন্ন সেক্টরে আত্মপরিচয় গোপন করে নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং একটা ধর্মীয় সম্প্রীতি যেটা এখানে খুব শক্তিশালী অবস্থায় বাংলাদেশে, সেটার মধ্যেও একটা চির ধরনের প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং এটা আরও বেশি একটা মোমেন্টাম পেয়েছে যখন আমরা দেখলাম যে ভারত সরকার এই সকল সংকীর্ণ বিষয়গুলো কোনো একটি রাজনৈতিক দলের পরামর্শে অথবা রাজনৈতিক দলের যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে এবং তার সুরে সুর মিলিয়ে যে সকল কথাগুলো তারা বা ভারতীয় মিডিয়া প্রচার করছে, তাতে আমাদের জনমনে নানা রকম বিভ্রান্তি হচ্ছে। এমনি এর মধ্যে দিয়ে ভারতের উদ্দেশ্য কি মনে হয়? দেখুন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো থাকতে পারে, সেটি অনেক ধরেন এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দেশের সম্পর্ক থাকতে পারে, যেহেতু 15 বছর ধরে ক্ষমতায়, কিন্তু জনগণের সম্পর্ক সেই জায়গায় মানে এখনকার বাস্তবতা কি দেখেন? জি, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। জি জি, আপনি দেখেন ভারতের সঙ্গে আসলে বাংলাদেশের মানুষের যে সম্পর্ক, জি, এটা এদেশের সাধারণ মানুষ বা রাজনীতিবিদ যারা, তারা সবাই এটাই মনে করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দেশের স্বাধীনতার পর থেকেই একটি রাজনৈতিক দল তারা মনে করতেন যে তাদের কারণেই ভারত দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে বা বাংলাদেশি মানুষদেরকে সাহায্য করেছিলেন এবং এই স্বাধীনতার, আমাদের দেশের স্বাধীনতা সেজন্য একমাত্র দাবিদার নিজেদেরকে তারা মনে করতেন। বরাবরই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মানুষকে পাশ কাটিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গেই ভারত স্বাচ্ছন্দ্যে সম্পর্ক রাখতেন এবং তারা মনে করতেন যে সরকারের সঙ্গে, অর্থাৎ তাদের পছন্দের সরকারের সঙ্গে সম্পর্ক রাখাটাই তারা মনে করতেন ভারতীয় বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক, এবং এটা সময়ের পরিক্রমায় ভুল প্রমাণিত হয়েছে। এখন কি চাচ্ছে বলে হয় ভারত? দেখুন, ভারত কি চায় সেটা নিতান্ত সেটা ভারতই বলতে পারবে। তবে যে সকল বিক্ষিপ্ত কার্যক্রম জি আমাদের দেশের মানুষের মধ্যে বিতর্ক তৈরি করছে অথবা মানুষকে অসহিষ্ণু করার চেষ্টা করেছে, সেটা থেকে আর কিছু বোঝা না গেলেও এটা তো বোঝা খুব স্বাভাবিক যে তারা
কোনো শুভ কিছু তারা চাচ্ছে না। তো আমার কথাটা, আমি যে কথাটা ওইভাবে কনক্লুড করার চেষ্টা করেছিলাম, সেটা হলো এই যে সাম্প্রতিক সময় যে কথাগুলো ভারতীয় মিডিয়া এবং সরকারের যে সমস্ত কারণে এখানে মানুষের কাছে আমরা যে সমস্ত এই ইনফরমেশনগুলো পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে, অর্থাৎ মনে হচ্ছে এটাই যে আমরা আসলে তাতে বিচলিত না হয়ে পারছি না দেশের মানুষ। এবং আপনি দেখবেন খুব 2 দিন আগে সম্ভবত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় রাষ্ট্রদূত যিনি এখানে আছেন, তিনি কিন্তু তাকে কিন্তু তলব করা হয়েছিল এবং তার কাছে সরকারের কি বলবো, আমার অসন্তোষ প্রকাশও করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা বিশ্বাসযোগ্য বা সত্যিকার তথ্য নির্ভর ছাড়া যদি বিভ্রান্তিকর তথ্য আপনারা প্রকাশ করেন মিডিয়ায়, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সুতরাং এইরকম একটা সময়, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এইরকম একটা সময় আমরা এখন অতিবাহিত করছি। এমন একটা সময় যখন আজকের সরকার এবং সরকার প্রধান যিনি সবাই একসাথে বসেছেন, প্রফেসর ডক্টর ইউনূস যখন সকল রাজনীতি যোগ দিয়েছেন, মাহমুদুর রহমান মান্না সভাপতি, আমি ওইটাই শেষ করে দিচ্ছি কথাটা এইভাবেই, যে রাজনৈতিক দল যখন সবাইকে ডেকেছেন, এটা আমার কাছে মনে হয়েছে দেশের মানুষের স্বার্থে এই সরকার একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজনৈতিক মতভেদ থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের যে মতভেদ বা পার্থক্য থাকবে না, এটা আরও স্বাভাবিক। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ টাইমলি ইনিশিয়েটিভ এবং এটা করাটা মানুষ আবার একবার প্রমাণ করলেন ওনার ডাকে সাড়া দিয়ে, যে না, আমাদের রাজনৈতিক মতামতের যত বৈপরীত্যি থাকুক না কেন, জাতীয় স্বার্থে এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একমত। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আপনাকে স্বাগত জানাচ্ছি জেডএসআর মেনসেট পলিটিক্সে। আপনি তো আসলে ছিলেন, আজকে রাজনৈতিক দলগুলো ডেকেছিল, সেই জায়গায় মূলত কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, এক আর 2 নম্বর কোন কোন জায়গায় গুরুত্ব পেল, আসলে একটু যদি খোলাসা করে বলতেন। ওনারা যেরকম করে ইন্ট্রোডিউস করেছেন সেটা হচ্ছে 3টা ইস্যু বলছে তারা: জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা। আমার যত মনে পড়ছে জি এরকম। এখন জাতীয় স্বাধীনতা, নিরাপত্তার বিষয় বা সার্বভৌমত্বের বিষয় কোথায় কিভাবে লঙ্ঘিত হচ্ছে, এগুলো তো কারো কাছে বলবার দরকার লাগেই। প্রফেসর মোহাম্মদ ইউনূস শুরুতে একটা ভাষণ দিয়েছেন, অনেকটা ইন্ট্রোডাক্টরি স্পিচের মতো, কিন্তু সেটাকে আবার ঠিক ইন্ট্রোডাক্টরি স্পিচ বলা যায় না। কেন? উনি বলছেন যে আপনারা তো সবই জানেন যে এই কদিনে কী কী ঘটনা ঘটেছে, যেগুলো থেকে আমাদের উদ্বিগ্ন হবার মতো বিষয় আছে। তো সেগুলোই আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলার জন্য ডেকেছি, সবাই মিলে কি করা যেতে পারে এখন। এবং ভার্চুয়ালি কী হয়েছে, সবাইকে আর কিছু বলতে হয়নি, নিজেরাই রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দিয়েছে ইস্যুর উপরে। এবং ওনারা এরকম করে বলেছিলেন যে যেহেতু এতগুলো দল এসছে এবং প্রত্যেক দল থেকে একজন যদি বলেন, তাও তো অনেক সময় লেগে যাবে। তো বলেছেন জোট থেকে একজন, দল থেকে একজন, মানে ধরেন 6 জনের একটা জোট, 6টা দলের একজন বলবে। আলটিমেটলি সেটা হয়নি, জোট থেকে সবাই বলেছেন 2 মিনিট করে বলবেন। এবং এইটা আদিলুর রহমান খান উপদেষ্টা, উনি খুব, আমি বলবো, দক্ষ এবং কড়াভাবে নিয়ন্ত্রণ করেছেন। 2 মিনিটের মধ্যে না পড়েও 3 মিনিট, 3.5 মিনিটের মধ্যে, বেশি কেউ জানি। ফলে সবাই বলতে পেরেছেন এবং সবাই সাজেশন দিয়েছেন এই পরিস্থিতিতে কি কি করা দরকার, এবং সেগুলো সবাই প্রায় একই রকম থেকেছে। সেখানে আমি যেটা শুনলাম, আপনি বলছেন, উনি বললেন, সেটা হচ্ছে যে আমাদের মত পার্থক্য তো আছেই, মানে 2টো দল মানে 2টো মত, 2টো আদর্শ, 2টো কর্মসূচি, সে তো হবেই। এবং প্রধান উপদেষ্টা যদি ধরেন এই ঘটনাগুলো নাও ঘটতো ভারতের সঙ্গে আমাদের, তাইলে ডাকলেও যে তারা যেতেন না তা কিন্তু নয়। কিন্তু এই ইস্যুটার উপর উনি ডেকেছেন। শেষ যখন উনি করেছেন, সভাপতি ভাষণে বলেছেন, দেখেন আমি যে আপনাদেরকে এখানে ডাকলাম এই জন্যে নয় যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি সেটা দেখাতে, যে ঐক্য আমাদের জুলাই আগস্টে গড়ে উঠেছিল, সে ঐক্য তো এখনও অটুট আছে, আমরা জানি, আমরা দেশেই বাস করছি। এবং সেটাই এখানে আমরা আরেকবার প্রদর্শন করছি, নিজেরা আরেকবার নিজেদের মধ্যে এটা, মানে কথাবার্তা আদান প্রদানের মধ্যে দিয়ে এক ধরনের ঝালাই করছি, আমরা এখনও এক আছি। এটা হচ্ছে ইউনিটি
উইথ ডাইভার্সিটি। আমাদের দ্বিমত আছে, আমাদের কিছু কিছু ব্যাপারে রীতিমত পরস্পর বিরোধিতা আছে, মানে সেটা সংস্কারের প্রশ্নে বলেন, রাজনীতির প্রশ্নে বলেন, দৃষ্টিভঙ্গিগত ব্যাপারে বলেন, অনেক ব্যাপারই আছে। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব, সেই প্রশ্নে যে আমরা সবাই এক আছি, এবং এখানে আগে গত 15 বছর 16 বছর ধরে আধিপত্যবাদী শক্তি যেরকম আচরণ করতে পেরেছে আমাদের সঙ্গে, ওই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সম্পর্ক আর তারা রাখতে পারবে না। এইটার ক্লিয়ার ডেমনস্ট্রেশন। এখন বাংলাদেশের ধরেন 5 আগস্টের পরে বাংলাদেশে যা ঘটলো এবং ভারতে যা ঘটছে, তাতে করে বাংলাদেশের খুব বেশি দায় দেখেন, মানে এখানে কি আমাদের ওকে চিড় ধরার কিছু হয়েছে যাতে করে? না, আমাদের দায়ের বিষয় না। একটা প্রশ্ন অবশ্য, মানে ওই বৈঠকে যে উঠেছে তা না, হয়তো কেউ কেউ দু একজন একটু যেমন কেউ যে অবলিক রেফারেন্স বলে না, তির্যক প্রসঙ্গ নিয়ে আসে, বা বাইরেও আগে বলেছে যে ইসকনের ওই কথিত নেতা তার গ্রেপ্তারের ব্যাপারটা সম্পর্কে আরও স্পষ্টতা দিতে পারলে ভালো হতো, এরকমই একটা কথা বলেছে। কিন্তু কেউই এটা মনে করেনি যে তার গ্রেপ্তারের বিরোধিতা করা উচিত, নিন্দা করা উচিত, বা সেটা ভুল হয়েছে। কারণ ইসকন যে কী ধরনের সংগঠন, তারা কি কি করছে, এ সম্পর্কে প্রায় সবারই একরকম আইডিয়া আছে। এই জন্যে ওই একটা বিষয় উঠেছে। আর অন্য ব্যাপারে ধরেন আলোচনা এসছে কি, আপনি বলেন দুটো ফ্রন্টে লড়াইটা করছে ভারত, তার মধ্যে একটাই প্রধান, সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন, মানে যে ইনফরমেশন, আপনি বলেন মিসইনফরমেশন, যে ক্যাম্পেইনটা তারা করছে, এইটার বিরুদ্ধে লড়াইটা আমাদের আরও জোরদার করা উচিত। এমনিতে ভারত একটা বিরাট দেশ, অনেক ভাষার দেশ, সারা পৃথিবী জুড়ে তারা আছে। তারা একটা কথা দিল্লিতে বললে শুধুমাত্র তার সমগ্র রাজ্য যে প্রতিধ্বনিত হচ্ছে, তার পৃথিবীর সমস্ত দেশে প্রতিধ্বনিত হয়। আমাদের তার তো সেরকম করে হয় না। আর আমাদের এম্বাসিগুলো বা বাইরে যারা যারা কাজ করছে, তারাও যে অত বেশি ইফেক্টিভ সেরকমও না। তার সাথে আমরা যুক্ত করছি, ধরেন যেমন একজন বলেছেন, রয়টারের একটা নিউজ উদ্ধৃত করে, যে এইটার উপরে আমাদের রিয়াকশন আরও পজিটিভ হওয়া দরকার ছিল, কিংবা আল জাজিরা বা আরও দুটো উদাহরণ দিয়েছেন, দুটোই আমার মনে নেই। এগুলোতে আমাদের খুব প্রম্পট এবং শার্প রিয়াকশন দরকার ছিল। কারণ অনেক সময় হয় যে একটা নিউজ যদি রঙও হয়ে যায়, সেটার কোনো যে ব্যাখ্যা না থাকলে ওইটা দিয়ে ক্যারিড হয়ে যেতে পারে লোকে। সেই অর্থে বলেছেন যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আমাদের কার্যকারিতা আরও বাংলাদেশের মিডিয়া নিয়েও এই জায়গায় ধরেন ভারতীয় মিডিয়া একরকম রোল প্লে করছে, এবং সেটা খুবই মানে নিয়ম নীতির বাইরের, সাংবাদিকতার নিয়ম নীতির বাইরে, আপনার নিশ্চয়ই লক্ষ্য করছেন, এবং সেটা ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে সমালোচনা হচ্ছে খুব কম। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন? মানে এই জায়গাটা অনেস্টলি বললে এইটা আজকের আলোচনায় আসেনি বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার বিষয়ে, যে আরও কি হওয়া উচিত ছিল বা কি হচ্ছে না, এগুলো কেউ কোনো কথা বলি, সে কথা বলার সুযোগ হয়নি। আর এতগুলো রাজনৈতিক দল মিলে এরকম বৈঠকের, মানে আমার নিজেরই তো সব মনে পড়ে না কবে বসছি আমরা, মানে একটা এটা প্রায় অন্য দৃষ্টান্তের মতো। কিন্তু মানে আমার নিজের মনে পড়ছে কবে আমরা এরকম বসছিলাম। তো সেই বসায় তো অনেক বিষয় আসবার কথা ছিল, সেরকম কিন্তু আসে নাই। তবু প্রাসঙ্গিকভাবে ছিল, হ্যাঁ, কিন্তু তবু প্রাসঙ্গিকভাবে আসেই কেন? ধরেন আপনি একটা বৃত্ত এঁকে দিলেন, এর মধ্যেই থাকবেন, কিন্তু আপনি যে সাবজেক্টটা দিলেন, সে সাবজেক্ট মাঝে মাঝেই তো বৃত্তের লাইন বাইরে চলে যায়, ওরকম করে আসে। সেইভাবে এসেছে এবং তার মধ্যে আবার ফিরে এসছে। সেইখানে এই বিষয়গুলোকে আর আলাদা করে হ্যান্ডেল করেনি কেউ। জি, একটু আসতে চাই আপনার কাছে মাসুদ আহমেদ তালুকদার। সেটা হচ্ছে যে যেটি জিজ্ঞেস করছেন বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে, মানে রোল আসলে যেমনটা দেখছেন কতটা যথেষ্ট? ভারতের মিডিয়ার যা চলছে আসলে কল্পকাহিনী, সেই জায়গাটাই ভারতের বাংলাদেশের মিডিয়া কি করতে পারে বলে মনে হয়? দেখুন, আপনি খুব ভালো বলেছেন। মিডিয়ায় প্রচার অথবা অপপ্রচার যেটাই হোক, জি, সেটাকে কাউন্টার করার জন্য মিডিয়াই আসলে একটা উপযুক্ত জায়গা। আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, মিডিয়া তো আসলে আপনারা নিজস্ব চেষ্টায় গত 5ই আগস্টের আগ পর্যন্ত আপনারা নিজেরা অবস্থার কারণে হোক অথবা আপনারা চেষ্টা করে আপনারা বাধ্য হয়েছিলেন, মিডিয়া যে মানুষের জন্য কথা বলে সেই কথাটা ভুলেই গিয়েছিলেন আপনারা বলতে আমি মিডিয়ার সবাইকে বলছি। কিন্তু 5ই আগস্টের পরে সব জায়গায় যখন পরিবর্তন এসছে, আপনাদের মিডিয়াতেও পরিবর্তন এসছে। আমরা লক্ষ্য করছি এখন যে আগে যেমন একটি দল যা নির্ধারণ করে দিতেন
সেটা নিজেদের আভ্যন্তরীণ রাজনীতি অথবা বিদেশি বন্ধুদের সম্পর্কে বা আমাদের প্রতিবেশী দেশের সম্পর্কে বা বন্ধুদের সম্পর্কে, ঠিক তার বাইরে বরং ওইগুলোকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে উপস্থাপন করতে যেখানে সত্যের লেশ মাত্র ছিল না, তারপরে সত্যের চাইতে উত্তম উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করা হতো অথবা মানুষকে ওটাকে মেনে নিতে বাধ্য। মিডিয়ার এখন বোধহয় সেই সময় আর নেই। মিডিয়া এখন পরিবর্তনের দিকে যাচ্ছে এবং সেই কারণে আমি মনে করি আমরা ভারতের মিডিয়ায় যে সকল বক্তব্যগুলো দেখি এবং এটা আপনি লক্ষ্য করেছেন আমাদের যারা আলাপ আলোচনা করে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে জিনিসগুলো আমরা পাচ্ছি, তাতে এটা নিশ্চিত যে ওই বক্তব্যগুলোর মধ্যে সত্যতা খুব নাই বললেই চলে এবং ওটাগুলো উদ্দেশ্য প্রণোদিত। আমাদের এখানে যে একটা হারমোনিয়াস রিলেশন আছে এবং ইন্টার রিলিজিয়াস মানে রিলিজিয়ান্স, সেই জিনিসগুলোকে যখন বিভ্রান্ত করার চেষ্টা করছে বা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে, সেটাকে সহজে সঠিক উপায়ে কাউন্টার করার জন্য মিডিয়া একটা উপযুক্ত জায়গা। সুতরাং আপনি মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনারই মনে করা উচিত বা আপনি বুঝেন বা যারা আমাদের বক্তব্য শুনতেন বা সকল মিডিয়ার প্রতি আমার বক্তব্য হলেই যে মিডিয়ার অপপ্রচারকে মিডিয়ার সঠিক প্রচারের মাধ্যমে আমার মনে হচ্ছে এটাকে ডাউন বা নিউট্রাল করা বলে যুক্তিসঙ্গত। মাহমুদুর রহমান না একটু বলবেন যে কোনো সময় আপনাকে মনে হয় ভারতে জি আমি একটু আসছি, ধরেন ভারতে তো সাম্প্রদায়িক ইস্যু একেবারে কম না, সাম্প্রদায়িক অনেক সহিংসতা হয়েছে, অনেক ঘটনা ঘটানো হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, মুসলমানদের বাস্তবতা আপনি জানেন ভারতে। সেই জায়গাটা কোনো সময় মনে হচ্ছে বাংলাদেশের মিডিয়া ছোট একটা ঘটনাকে তিলকে তাল বানিয়েছে বা উদ্দেশ্যমূলকভাবে কিছু করেছে বাংলাদেশের মিডিয়ায় মনে পড়ে কিনা? আপনি তো দীর্ঘদিন রাজনীতিতে আছেন। না, প্রথম কথা পড়ে না, মিডিয়ার সঙ্গে অনেক দিন ধরে আছে। হ্যাঁ, প্রথম কথা পড়ে না। দ্বিতীয় কথা যেটা আমি ওনার কথার প্রসঙ্গে বলছি, আপনি প্রশ্ন করেছিলেন যখন, তখন আমি ব্যক্তিটা ঠিক বুঝতে পারিনি, আমি শুধু সংক্ষেপে বলার চেষ্টা করছি। হয়েছে কি, ধরেন এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে সাথে কিন্তু একটা স্লোগানই এসছে, দেশটা বদলে দিতে হবে। এই যে বদলে দেওয়ার স্লোগানটা, এটা অনেক বড় স্লোগান, তো সেটা বদলালে সবই বদলাবে। তার মানে আপনার রুচি, কৃষ্টি, দৃষ্টি, সংস্কৃতি, তারপরে সাহিত্য, মিডিয়া, এভরিথিং। আমাদের মিডিয়ার কি বদল হয়েছে? অনেস্টলি বললে সেরকম কিছু না। ওরকম যদি বলেন তাহলে প্রশাসনেরই বা এত কী হয়েছে, কিংবা আমরা যে সংস্কার নিয়ে এত কথাবার্তা বলছি, সেই সংস্কারের মধ্যে তো আমরা জানি না এখন কী কাজে আমরা হাত দিয়েছি। তো মিডিয়ার বিষয়টা আমি সেরকম দেবো, কারণ মিডিয়ার তো অপার একটা ভূমিকা আছে মানুষের মনন গঠনে, চিন্তার গঠনে, চিন্তার বদলানোতে, বা ধরেন যে পুরা জাতির মনন, মাইন্ডসেট যেরকম করে বলেন, সেটা সেট করতে মিডিয়াটা বিরাট ভূমিকা পালন করতে পারে। কিন্তু ফ্যাসিবাদের আমরা যেভাবে উনি বলছিলেন, উনি অনেক মানে কি বলবো যে রেখে ঢেকে সোবারলি বললেন। রিয়েলিটি হচ্ছে মিডিয়া নিজেই সেলফ ইম্পোজড একটা আপনার সেন্সরশিপ করেছিল এবং বহু মিডিয়ার নির্লজ্জ দালালি করেছে। মিডিয়ার মালিকগুলো মানে গিয়ে প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনার সামনে গিয়ে বারবার দরকার মানে স্লোগান দিয়ে আওয়ামী লীগ কর্মীর চাইতে বড় বড় ভূমিকা দেখিয়েছেন। এখন যখন পরিবর্তনটা হলো তখন খুব স্বাভাবিক, নিজেদের এত কোটি কোটি টাকার সম্পত্তি বাঁচাবার জন্য হলেও তাদেরকে ঘুরে আসতেই হবে, তারা ওই জায়গায় থাকতে পারবেন না যেখানে ছিলেন। কিন্তু এইটুকু করতে গিয়ে একটু ইনপুট দিই, একটু যোগ করি। সেটা হচ্ছে ধরেন ভারতে যেটা হচ্ছে এখন, সেই জায়গাটাই আমাদের মিডিয়া কি খুব রিপোর্ট করেছে বিষয়গুলো নিয়ে, যে ধরেন একজন প্রেজেন্টার যেভাবে প্রেজেন্ট করে বিষয়টাকে করেনি। হ্যাঁ, সেই বিষয়গুলোর কথা আমি বলছি, সেগুলো কি খুব প্রমিনেন্টভাবে বাংলাদেশের মিডিয়াতে আসছে? করেইনি, আমি তো সেটা বলছি। অবশ্য আমি অন্য কথা বলতে এটা বলতে পারি, সেটা করেনি বলতে কেমন, ধরেন যে সময় গরু জবাই করবার জন্য কাউকে আগুনে পুড়িয়ে মারা হলো, কিংবা কাউকে জবাই করা হলো, কিংবা যার পরিবারের উপর আক্রমণ করা হলো, হ্যাঁ এটা ঠিক আছে, আমরা ওই বিভৎসতার, ওই নৃশংসতার দৃশ্যায়ন বা এটা দেখানো আমরা উচিত মনে করি, হতে পারে এটা। কিন্তু এটা যে হচ্ছে সেই নিউজ তো আপনি কিছুতেই গাইড করতে পারেন না, সেটা করা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে একে কেন্দ্র করে ওইখানে যে প্রচারগুলো হয়েছে, মানে হিন্দুত্ববাদ বলে তো একটা দর্শন তারা চালু করবার চেষ্টা করেছিল। কারণ হিন্দুত্ববাদ মানে কেউ একজন হিন্দু আছেন, তিনি যদি একটা পায়াস হিন্দু থাকুক, আমার তো অসুবিধা নেই। আমি একজন পায়াস মুসলমান, পায়াস হিন্দু পাশাপাশি বাস করতে পারি, এমন নয় যে আমার তার ঘরের মধ্যে গিয়ে তার মূর্তি ভেঙে ফেলতে হবে, আমি তো তা করছি না। কিন্তু
আমাদের এই পারস্পরিক সহাবস্থানের মধ্যে কেউ যদি উল্টোটা করে তাকে নিন্দা করবার মতো জায়গায় মিডিয়া কেবল অ্যাক্টিভ না, তার প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা। বিশেষ করে 5 আগস্টের পরে মিডিয়াকে আমি প্রোঅ্যাক্টিভলি দেখতে চাই মিডিয়া করে। এবং এখনকার বিষয়টাও বলি, যেভাবে বাংলাদেশকে চিত্রিত করবার চেষ্টা করেছে সারা দুনিয়াতে, যে এখানে একটা বিভৎসতা চলছে, এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, যেটা কিছুই চলছে না। ভেবে দেখেন, কেবলমাত্র জানি না বিজেপির সঙ্গে প্রতিযোগিতার কারণেই কিনা এই মমতা ব্যানার্জি, যাকে অনেকে মনে করতে যে বাংলাদেশের পক্ষে কথা বলছেন, উনি এমন একটা কথা বললেন, জাতিসংঘের টিম আসুক না জাতিসংঘের টিম, আমার তো ভয় করে কিছু নাই। জাতিসংঘের টিম এসে এখানে দেখলে বরঞ্চ তাদের মমতা ব্যানার্জিকেই রিপ্রিমান্ড করতে হবে যে উনি একটা ভুল কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন। আমাদের মিডিয়া ইস্যুটাও ধরে নাই, ক্যাম্পেইনও করে নাই, এই ব্যাপারে তাদের কোনো কাজও নেই। এমনকি আমি তো মনে করি কেবলমাত্র মমতা ব্যানার্জির এই কথার উপরেও একটা টকশো হতে পারতো, কয়েকটা টকশো হতে পারতো, কয়েকটা এমনিতে কথিকা হতে পারতো, অনেক রকম অনুষ্ঠান। আমরা কিন্তু রেগুলার আলোচনা করছি। আমি যে কারণে আপনাকে বললাম, আমি নিজে থেকেই বললাম যে আসলেই মিডিয়া আসলে যে রোল প্লে করার কথা সে রোল আসলে প্লে করছে না, বিরতি ফিরছি, এটা বিরতি ফিরছি। এই জায়গায় দর্শক ছোট্ট বিরতির সময় হচ্ছে। জেডএস আর্মি সাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছেন। আবার স্বাগত। জেডএস আর্মি সাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম কঠিন সময়ে জাতীয় ঐক্য বিষয়। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মাসুদ আহমেদ তালুকদার, ভারত বাংলাদেশের সম্পর্কের যে বাস্তবতা এখন, বাংলাদেশের দিক থেকে এখনকার বাস্তবতা আসলে কি করা উচিত বলে মনে হয়? গতকালকে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল, সেখানে ভারতীয় হাইকমিশনার বলছেন যে একটি ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে ক্ষুণ্ণ হবে না এবং বাণিজ্যেও আসলে প্রভাব পড়বে না। এবং আসলে আমার কাছে এই দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা আপনিই বললেন আমাকে প্রশ্ন করতে গিয়ে, জি, যে বাণিজ্যের ঘাটতি যদি বাংলাদেশের সঙ্গে হয় সেটার একটা তাৎক্ষণিক প্রভাব পড়বে এবং যেটার কারণে মানুষ অসহিষ্ণু হতে পারে। এটার যদি কোনো মহলের অসৎ উদ্দেশ্য থাকে এবং এইরকম কোনো কার্যক্রম গ্রহণ করে, সেটা বোধহয় ঠিক হবে না এবং এটা ভারত তার ব্যবসায়িক স্বার্থে এটা করবে বলে আমার মনেও হয় না। আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে বাণিজ্যের প্রভাব পড়বে না। এবং আমি আরেকটা জিনিস যেটা আপনাকে বলবো, আমাদের ভারতীয় হাইকমিশনার যে কথাটা বলেছেন সেটা যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়, যে কোনো একটা বিশেষ কারণে ভারত বাংলাদেশের, কিন্তু দুর্ভাগ্যটা হলো অন্য জায়গায়। আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক বলে যে জিনিসটা দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছি, সেটা আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো ছিল না। ভারত বাংলাদেশের সম্পর্ক একটা একপেশে সরকার একটা বিশেষ মহলের সঙ্গে, যেটা আমরা জাতীয় সম্পর্ক বলে বারবার চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর সেখানেই আমার কাছে মনে হচ্ছে শুভঙ্করের ফাঁকিটা। সম্পর্ক ভারত বাংলাদেশের যদি সত্যিকার অর্থে সম্পর্ক হয়, জনগণের সাথে জনগণের সম্পর্ক, এবং সেইটার যদি সরকার মধ্যস্বত্বভোগী না হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই সম্পর্ক খুব সহজে বিনষ্ট হওয়ার আসলে কোনো সুযোগ নাই। আর ভারত বাংলাদেশকে তার শত্রু ভাবার তো কোনো কারণ নাই, বাংলাদেশকে ভারত তার শত্রু ভাবার কোনো কারণ নেই। সুতরাং কোনো মহল ভারতের যদি কোনো উস্কানি দেয়, বাংলাদেশে কোনো বিশেষ কারণকে ব্যবহার করে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি করতে চায়, সেটা বাংলাদেশের চাইতেও ভারতের জন্য বিপজ্জনক বেশি হতে পারে, সেটাও ভারতকে মাথায় রাখতে হবে। আর ওইটা ভারত মাথায় রাখবে না এমনটা অর্বাচীন ভারতকে আমার মনে হচ্ছে না, বা ভারতের সরকারকেও মনে হচ্ছে না। তাহলে আমি 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 যে কথাটা বলছিলাম, যে দেখেন আপনি এই যে আজকে সরকার যে সব দলের রাজনীতিবিদদেরকে নিয়ে বসছে, জাতির আসলে এটা বসার পিছনে হলো কি, একটা এই সরকার এসছে এমন একটা সময়, জাতি যখন খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো জাতি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময়কাল যে সমস্যার মধ্যে এই সরকারের জন্ম, সেই সমস্যা সকলকে নিয়ে আলোচনা করার এবং বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আলোচনা করে তারা ঠিকমতো পন্থায় চলছে কিনা, অথবা যদি না চলে থাকে তাহলে কোন পন্থায় তাদের চলা উচিত, এরকম পরামর্শ নেওয়ার যে উদ্যোগটা, এটা আমাকে সাধুবাদ জানাতে এবং এটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু মনে রাখতে হবে, ভারতের মিডিয়া বা ভারতের কোনো ব্যক্তির কোনো বক্তব্য যেটা নিয়ে আজকে একটা অসহিষ্ণু পরিবেশ হয়েছে, এটাকে আমার মনে হচ্ছে ওই যে আগুনে ঘি ঢালার মতো কোনো বিষয় আমার কাছে মনে হচ্ছে না, এবং এটা কারো আচরণে যেন এমন কোনো পরিস্থিতি না হয়, সেদিকে আমি মনে করি সবাইরই খেয়াল রাখা উচিত। মাহমুদুর রহমান, বাংলাদেশ এখন কি করতে পারে? বাংলাদেশের ওইটা আসলে কি হবে সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রে বা এই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলেছে? আসলে দুটো একটা রাজনৈতিক দলগুলো কি বলেছে সেটা একটা আলোচনা, কিন্তু ওটা আমি বলছি না এখন, ওটা সময় থাকলে পরে বলবো।
মানে যদি ডেভেলপমেন্টের পুরোপুরি দেখি তাহলে দুটো একটা সমালোচনা বাদ দিলে পরিস্থিতিকে আমি বলবো সো ফার সো গুড। মানে এখন পর্যন্ত আমরা হারিনি, এখন পর্যন্ত কেউ জেতেনি। ভারত জিততে চেষ্টা করেছে, জেতেনি। ভারত আসলে কি করতে চায় সেটা এখনো খুব বোঝা যাচ্ছে না। এটা হয়তো সরকার জানে ভারতের ডিজাইন কি, হয়তো বলছি কেন। যেমন ধরেন কথায় কথায় তো অনেকেই বললেন যে যেরকম করে স্বৈরাচারের পতন হয়েছে তে ভারত অসন্তুষ্ট, তারা আবার তাকেই বসাতে চায়। এগুলো আমরা বক্তৃতার সময় বলি, কথার সময় বলি, কিন্তু এটাই কি ডিজাইন, এটাই কি তারা করতে যাচ্ছে, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার, অনেক বড়। তাহলে আপনাকে এটা খুবই স্কোয়ারলি ভেবে মানে মুভ করতে যাবে, এইভাবে এটাকে ঠেকাবো। এটা কি এত দূর তা আমি জানি না। এরকম একটা কাজ করতে যদি চায় তাহলে আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রচণ্ড বাধার সামনে পড়বে সরকার, ভারত সরকার। এবং ভারত যদি মনে করে থাকে বাস্তবিকই, পুরো বক্তৃতার ভাষা বলছি না, তারা যদি মনে করে যে গত 53 বছর ধরে যে বাংলাদেশ তারা দেখেছে সেই বাংলাদেশই এখন আছে, দেন দে আর ভেরি রং। ওই বাংলাদেশ নাই। এটা আমাদের অনেকেই সাধারণভাবে যারা চলছি তারাও মানে এই দেশেই বাস করছি, দেশ তো আগের মতোই দেখছি, এরকম না। এই দেশ চেঞ্জ হয়ে গেছে ভেতরে ভেতরে। মানে একটা বিরাট ফোর্স দাঁড়িয়েছে যারা মনে করে আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচবো, যারা মনে করে কারোর সামনে মাথা নত করবো না, যারা মনে করে বন্ধুত্বের মানে দাসত্ব নয়। তো এই জায়গাগুলো তো খুবই মানে ডিফাইন্ড আছে। এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ এটা দেখে আবার এরকম করা উচিত হবে না যে কেয়ারই করি না তোকে, তুই কে, এরকম নয়। বরঞ্চ আমরা বলছি আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ চাই, তুমি আমার প্রতিবেশী, বদলাতে তো পারবো না, তুমি আছোই, তোমাকে আবার সহ্য করতে হবে, তার মানে মানিয়েও নিতে হবে। আমি মানিয়ে নিতে রাজি আছি, ইউ বি এ ফ্রেন্ড। না যদি হও তাহলে আমি আমার মতো চলবো। তার মানে সিচুয়েশন যদ্দূর হয়েছে দিস ফর অ্যান্ড নো ফার্দার, এটা অ্যাগ্রাভেট করতে আমি বলবো না। আমি এইটা আমার প্রতিবেশীকে বুঝিয়ে দেবো যে তুমি আগের যে প্রতিবেশীকে দেখেছো এটা সেই প্রতিবেশী। ভারত কি এটা বুঝতে পারছে বলে মনে হয়? কে ভারত কি বুঝতে পারছে কিনা? ভারতের রিয়েলাইজেশন কি এরকম বলে মনে হয়? ভারত কি বুঝতে পারছে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ? ভারতের রিয়েলাইজেশনের কথা আমি বলছি না। ভারত তো মানে আমি বলি অনেক সময় হয় কি জানেন, আমরা যা ক্যাম্পেইন দেখি, যা প্রোপাগান্ডা দেখি সেটাই যে কারেক্ট তা নাও হতে পারে। আমরা যেরকম করে দেখছি ভারতের মিডিয়া যা বলছে সবই যে গভর্নমেন্টের কথা তা তো নেই। মিডিয়ার মধ্যে কত ঢং আছে, কত রং আছে সেটা জানি। কিন্তু বিজেপি যেরকম করে লেগেছে, এখন মমতা ব্যানার্জি যেরকম করে বললেন কেন তুই বিজেপি করেন, অনেকে বলছে বা এখানে শুভেন্দু যেরকম করে লেগেছে ওই ভোটের রাজনীতির কথা বলছেন। তো এখন ভোটের জন্য মুসলমানদের টান বাজে অন্য কারোর তো বলতে হবে তাকে, তার চাইতে বেশি এগুলো তো হয়। এটাই যদি হয় তাহলে আপনি শুধু তার বক্তৃতার উপরে ভিত্তি করে যদি আপনার কৌশল ঠিক করেন তাহলে তো হবে না। আপনাকে বুঝতে হবে ভেতরের স্টোরিটা কি। আমি বিরতি নিয়ে ফিরবো, আমি শেষের দিকে। দর্শক টোটালটা বিরতি দিয়ে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম কঠিন সময়ে জাতীয় ঐক্য বিষয় নিয়ে। মাহমুদুর রহমান, না আমি একটু জানতে চাই যে ধরেন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের জায়গাটা যেটা হচ্ছে সরকার তো সরকার সম্পর্ক থাকে। এখন যে সরকার আছে এটি তো আসলে পার্মানেন্ট সরকার না। এই সরকারের সঙ্গে কেন ভালো সম্পর্ক থাকতে সমস্যা কোথায়? ভারতের সম্পর্ক তো মানে তারা তো ওয়েট করতে পারে সামনে সরকারের জন্য কারা আসে, তো সেই জায়গাটা এই সরকারের সময়ে কি মানে সম্পর্কের ক্যালকুলেশন আছে। তারা মনে করে যে এই সরকার যে দিকে যাচ্ছে, যে পথে যাচ্ছে, তাতে যারা আসবে তাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে না। মানে এটা ন্যাচারালি আপনার প্রশ্নের জবাবে তাই বলতে হয়। তাছাড়া তাদের আপত্তি করে কি বিষয় আছে। আর একটা ধরনের এরকম করে বলা যায় যে এইটা অন্তর্বর্তী সরকার কিন্তু কেয়ারটেকার সরকার না। মানে কেয়ারটেকার সরকার আর অন্তর্বর্তী সরকার নিয়ে কিন্তু আমি আরেকদিন আমরা এখানে বলেছিলাম, আমরা যখন আন্দোলনটা গড়ি, জোটগুলো নিয়ে কথাবার্তা বলছি যখন আমরা নিজেদের মধ্যে, তখন এটা আসছিল এটাকে আমরা কেয়ারটেকার সরকার বলবো কি অন্তর্বর্তী বলবো। তো তখন যুক্তিটা এটাই আসছিল যে না, আমরা অন্তর্বর্তী বলা উচিত, কারণ কেয়ারটেকারের একটা পার্টিকুলার এজেন্ডা, শুধু সে ভোট করবে, বাকি কিছু করবে না। কিন্তু এই গভর্নমেন্টকে যেহেতু এই ভাঙা চোরা রাষ্ট্রযন্ত্রটাকে ঠিক করে একটা ভোটের মতো ভোট করতে হবে, অতএব এইটা ওই সব জায়গাতে রেগুলার গভর্নমেন্টের মতোই ফাংশন করবে এবং ইনফ্যাক্ট এই গভর্নমেন্ট তা করতে পারছেও। এই জন্যে আমি মনে করি যে এই গভর্নমেন্টের সঙ্গে এই ইকুয়েশন একটা চিন্তা করে ভারত সরকার, না করলে তারা এত সিরিয়াস আবার করে ব্যাপার না। তারা যদি দেখতো যে 3 মাস পরে যে চলে যাবে তাহলে হয়তো এত বাদার করতো না। কিন্তু যখন দেখছে কতদিন পরে ভোট হবে, রোড ম্যাপ দাও, সে দিচ্ছে না,
তখন ভাবছে তাহলে তো এই হয়তো থেকে যাবে, এরই কোনো ডিজাইন আছে যেটা তার দিকে যাবে না, হয়তো যাবে অন্য কারো দিকে যেটাও এগেন তার দিকে যাবে না। এই জন্য এই কাজটা করে থাকতে পারে আমার মনে হয়। এইখানে আমি বলবো যে মানে ইন্ডিয়া, আমি মাঝে মাঝে বলি চাণক্যের দেশ, কিন্তু চাণক্য তো না। বা চতুর্দিকে তাকিয়ে দেখেন, ভারতের চতুর্দিকের প্রতিবেশীদের কারোর সাথে তার ভালো সম্পর্ক নেই। এটা কোনো ডিপ্লোমেসি হলো? এই বাংলাদেশ যা ছিল, শেখ হাসিনাকে নিয়ে তাদের এই বাড়াবাড়ি যদি না হতো, তাহলে বাংলাদেশ তাদের হাতের বাইরে তো যায় না। বাংলাদেশ তাদের বন্ধুত্বের সম্পর্কে থেকে এখনও যদি তারা কারেক্ট একটা পলিসি নিত, তাহলে কিন্তু মানুষ মনে করতো আমরা ভালোভাবে থাকি, দরকার কি, কিন্তু তারা ওই জিনিসটা করে বেড়াচ্ছে। দিস ইজ রং পলিসি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাসুদ আহমেদ তালুকদার। কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত বাংলাদেশের? দেখুন, কোন পথে যাবে সময় পথ ঠিক করে দিবে, কিন্তু এখন যে বাস্তবতা তার থেকে কারো খারাপ হবে বলে মনে হয় নাকি? এখন থেকে দেখেন করবে। আপনারা যে কথাটা বলেন, যেমন মান্না ভাই যে কথা বলছেন, ওনার সঙ্গে আমার দ্বিমত নাই, কিন্তু আমি একটু সাপ্লিমেন্ট করতে গিয়ে কথাটা থেকে এইরকম বলতে চাই জি, যে দেখেন, শেখ হাসিনা সরকার যখন এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল গত 16টা বছর, জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। ভারত এই সরকারটাকে রাষ্ট্রীয় ক্ষমতায়, বিশেষ করে 2014 নির্বাচন দেখলেই আপনারা বুঝতে পারেন যে ভারত কিভাবে চেয়েছিলেন যে আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক। তার কারণগুলো কি ছিল? আপনি এই দেশের সকল সেক্টরের দিকে আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশটা তাদের একটা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়ে গেছিল এবং সকল স্বার্থ ভারত সরকার এখান থেকে শেখ হাসিনার দ্বারা আদায় করে নিয়ে গেছে। এবং শেখ হাসিনা এদেশে প্রাইম মিনিস্টার থাকাকালীন টাইম অ্যান্ড অ্যাগেন বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। কিন্তু তার তুলনায় আমাদের যে সকল বার্নিং ইস্যু ছিল, সেগুলোর কোনোটারই কিন্তু কোনো সমাধান হয় না। ইভেন এই মমতাকে যারা আমরা সবসময় বলি বাঙালি বা বাংলাদেশের মানুষের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব আছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটার ব্যাপারেও কিন্তু আপনি লক্ষ্য করবেন শেষ করবো, 30 সেকেন্ড। ভারতের সঙ্গে আমাদের কোনো চুক্তি তো হয়ই না, এবং সেটার জন্য মমতা কিন্তু একটা বাধা। তো আমার কাছে মনে হচ্ছে ওই সরকার আওয়ামী লীগের কাছ থেকে যা পেয়েছে, ওই রকম একটা পাপেট সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ভারত যতটা নিরাপদ অনুভব করতেছেন, সেই রকম চরিত্রের সরকার নাই বলে ভারত আজকে কিছুটা শঙ্কিত। অনেক ধন্যবাদ। এবং এই কারণেই ভারত চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এই রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখুন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।